ইউথ আড্ডা, রকে আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, দুই হুজুরের গপ্পে সকলকে স্বাগত। আজ আমাদের মধ্যে পেয়ে গেছি সাউন্ড ইঞ্জিনিয়ার সপ্তর্ষি সরকারকে। সপ্তর্ষি, স্বাগত। নমস্কার সমরা। এবার আমরা তো বলছি যে আজকে আমরা আড্ডা দেব তোমার সঙ্গে। তোমার যখন পেয়েছি তোমার কর্মকাণ্ড সব কিছু নিয়ে জানবো, কারণ সাউন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়টাই এত ভাস্ট, সেটা পুরোটা তো কভার করব অবশ্যই, আর সঙ্গে সঙ্গে তোমার স্পেশাল এরিয়াগুলোকেও ছোঁবো যেটা নিয়ে তোমার কর্মকাণ্ড। কিন্তু প্রথমে একটু জানি তোমার ছোটবেলা কেটেছে কোথায়, কিভাবে? আমার জন্ম এখানেই, বাংলাতেই, কৃষ্ণনগর। কিন্তু বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন আর প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করতেন। তো সেই সূত্রে আমার বেশ কিছু জায়গা ইন্ডিয়ার, ভারতের মধ্যেই বেশ কিছু জায়গা ঘোরা হয়েছে। বেশিরভাগটা মোটামুটি আপনি ধরে নিন যে 7-8 বছর মহারাষ্ট্রায় বেশ কিছু জায়গায় আমি থেকেছি। আর যেমন আকোলা, নাসিক, পারস আর মুম্বাইতেও 1.5 বছর ছোটোবেলায় ছিলাম। তারপরে ক্লাস 6-এ যখন পড়ি তখন আমরা পাকাপাকিভাবে এইখানে আসি, বাংলায় এসে দুর্গাপুরে বেশ কিছু বছর ওখানে কাটাই। দুর্গাপুরে মোটামুটি আমার ক্লাস 10, ক্লাস 12 অবধি ওখানে পড়াশোনা করার পর তারপরে আমি কলকাতায় চলে আসি। আচ্ছা, এবার কলকাতার সফরটা একটুখানি জানবো। এতগুলো জায়গা ঘুরে 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 লাস্টে কলকাতায় আসা, তারপরে এই কলকাতায় এসে এখানে পড়াশোনা, এখানকার পথ চলাটা কীভাবে শুরু হলো বা অ্যাডজাস্ট করা হলো? একটু বলবো আমার অসুবিধা হয়েছে, কারণ কলকাতায় বলতে গেলে যে শিক্ষাগত যে লেভেলটা অফ এডুকেশন, আমরা ওখানে যখন পড়তাম, মানে বম্বে থেকেই ক্লাস 5-6 থেকে আমরা এখানে আসি, ওইখানে মহারাষ্ট্র বোর্ডে পড়তাম। তো ওইখানের মানে কি বলবো, বোর্ড, মহারাষ্ট্র বোর্ডটা অনেকটা এডুকেশনের দিক থেকে অনেকটা পিছিয়ে ছিল। এইখানে যখন আসি, ওখানে সায়েন্সের যেমন একটা সাবজেক্ট, এইখানে সায়েন্সের 3টে সাবজেক্ট ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। হ্যাঁ, তো 3টে ভাগে ভাগ হয়ে গেল এবং অনেকটা জাম্প হয়েছিল সেই দিক থেকে। তো সেই সিলেবাসটা কভার করাটা একটু কঠিনই মনে হয়েছিল। তো সেই প্রথম 1-2 বছর আমাকে একাডেমিক্যালি প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছিল। সেই সমস্যা তো আস্তে আস্তে কাটিয়ে যাওয়া গেল একদম 12 অবধি। তারপরে কলেজ লাইফ, সেই জার্নিটা কোথায় ছিল, একটু কোথায়? হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুটোই আমি করি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, ভোকাল ক্লাসিক্যাল মিউজিক নিয়ে। বাহ, তো এটা একটা খুব ভালো। হ্যাঁ, সেই সূত্রে যখন রবীন্দ্র ভারতীতে ঢুকি, প্রথম মোটামুটি আমার যদি ভুল না করি 1 থেকে 1.5 বছর আমরা জোড়াসাঁকোর ক্যাম্পাসেও কাটিয়েছিলাম। সেই মানে সময়টা খুবই সুন্দর একদম। তারপরে ওই ক্যাম্পাস থেকে আমরা এই বিটি রোডের যে মেইন ক্যাম্পাস, সেইখানে শিফট হয়ে যায়। তো সেইখানে আবেগটা একটু অন্যরকম, কিন্তু সেইখানেও খুব ভালো সময় কাটিয়েছি। মিউজিককে নিয়ে হঠাৎ করে 12-এর পর এরকম একটা ভাবনা চিন্তা হলো কেন যে মিউজিককে নিয়ে? না ছোটবেলা থেকে মিউজিকের চর্চা চলতো? সেটা ছিল ছোটবেলা থেকে। মাই প্রথমে একটু মানে মাই আমাকে বলতে গেলে ডিসকভার করা যে হ্যাঁ, ছেলেটার সুর রয়েছে গলায়। এবং তারপরে প্রথম দিকে আমার যে খুব ভালো লাগতো, আমিও জানি যে মোটামুটি গান করতে পারি, কিন্তু যে ভাল লাগতো শিখতে সেটা নয়। কিন্তু একটু জোর করেই শেখানো হয়েছিল প্রাথমিক দিকে। তারপরে আস্তে আস্তে আমি সিরিয়াসলি সেটাকে ভালো লাগা, ভালোবাসা তৈরি হয় মোটামুটি ক্লাস 7, ক্লাস 8 থেকে। তারপরে আমি নিজেই রেয়াজে বসতাম, নিজেই খুব সিরিয়াসলি সেই গান বাজনা করা, চর্চা করা, এবং সেইখান থেকেই সেই ডিসিশনটা নেবা যে আমি সঙ্গীত নিয়ে, হয়তো মিউজিক নিয়ে এগোতে চাই। কি মানে কোন দিশায় এগোবো সেইটা তখনও ঠিক হয়নি। কিন্তু ইচ্ছে ওইটাই ছিল তখনও ক্লাস 12-এর পরে যে আমি মিউজিক নিয়ে এগোতে চাই। এই যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়া বা ডিজাইনিং করা বা প্রোডাকশনে কাজ করা, এই যে ভাবনা চিন্তা,
মানে কখন এলো? হ্যাঁ, এবার ব্যাপারটা হয় যে সবসময় আমরা যেটা বললাম যে ক্লাস 12-এ পাস আউট করার পরে আমি মিউজিক নিয়ে পড়বো সেই একটা ভাবনা ছিল, কিন্তু ঠিক কি করব মিউজিক নিয়ে পড়াশোনা করার পরে কি করব সেই দিশায় আমি ভাবিনি, আগে ছিল না। হ্যাঁ, কিন্তু মাস্টার্স করার পরে আমি যখন অপশন ভাবতে শুরু করলাম কিংবা খুঁজে দেখতে শুরু করলাম কিভাবে চলা যেতে পারে, তো তখন আমার মনে হয়েছে যে আমি পারফর্মিং আর্টসে যেতে চাই না। মিউজিক নিয়েই আমি কিছু করতে চাইছি জীবনে, কিন্তু পারফর্মিং আর্টসে যেতে চাই না। আমি তখন একটু লোকজনের সাথে কথা বলা এবং ইন্টারনেটে দেখা যে কি করা যেতে পারে, তখন আমি সাউন্ড ডিজাইনের কোর্স কিংবা অডিওগ্রাফি, মানে সাউন্ড ডিজাইনকে অনেক ইনস্টিটিউটে অডিওগ্রাফির কোর্সও বলা হয়, এই ব্যাপারটার সম্বন্ধে জানলাম, হ্যাঁ, জেনে তারপরে জানতে পারলাম যে FTI, SRFTI, রূপকলা কেন্দ্র এরকম বিভিন্ন ইনস্টিটিউট আছে যেখানে এই ধরনের টেকনিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়। তো তারপরে আমি SRFTI, রূপকলা দুটোতেই পরীক্ষা দিই এবং রূপকলায় সিলেক্ট হই। তখন আমার রূপকলায় যে আমি মিউজিক রেকর্ডিং, মিউজিক মিক্সিং এইটা করব ভেবে তারপরে এই দিশায় এগোনো। তখনও আমার ফিল্ম সম্বন্ধে যে খুব আমি সিনেমা দেখতাম এবং সিনেমায় আমার একটা ভালো ইন্টারেস্ট ছিল, মানে ওয়ার্ল্ড সিনেমা, আমি বলবো যে শুধু কমার্শিয়াল সিনেমা দেখতাম তা নয়, ওয়ার্ল্ড সিনেমার সাথে আমার একটা ভালো লাগা ছিল। মিউজিক নিয়ে এগোবো বলে এবং টেকনিক্যালি এগোবো বলে, মানে সামনে না এসে আমি পেছনে কাজ করব বলে সেই ভাবনাটা ভেবে আমি তারপরে রূপকলা জয়েন করি। এবং এটা ডিপ্লোমা কোর্স ছিল? এটা একটা 2 বছরের ডিপ্লোমা কোর্স, পোস্ট গ্রাজুয়েট, আপনি গ্রাজুয়েশনের পরেই করতে পারেন এটা। এবং এই ডিপ্লোমাটা অবশ্যই 2 বছরের, কিন্তু হাতে কলমে কাজ করতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে যায়। সেটা হয় প্রত্যেকটা ফিল্ম ইনস্টিটিউটেই মোটামুটি 2 থেকে 3 বছরের কোর্স, কিন্তু সেটা শেষ করতে 4 থেকে 5 বছর লেগে যায়। এবং সেটা খুব প্যাশনেটলি বা সবাই খুব এনজয় করে ওই টাইমটা? সব সময় না। এবার ব্যাপারটা হয় যে অনেকে, আমি যেমন মাস্টার্স করার পরে আমি ওখানে ঢুকি, এজটা ফ্যাক্টর। হ্যাঁ, এজটা একটা ফ্যাক্টর হয়ে যায় এবং আপনার মানে কর্মর একটা চাপ তো চলেই আসে যে আপনি কবে রোজগার করবেন, হ্যাঁ, নিজের টাকা মানে কতদিন আপনি রোজগার না করে থাকবেন, তো সেই ব্যাপারটা তো একটা থাকেই। তো সুতরাং এনজয়মেন্টটা আমরা ডেফিনেটলি প্রথম 2 বছর 3 বছর খুবই থাকে, কিন্তু তারপরে একটা চাপ সৃষ্টি হয় যে আর কতদিন, আস্তে আস্তে কত তাড়াতাড়ি কোর্সটা কমপ্লিট করে কর্মসংস্থানের দিকে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও বলবো যে ওই যে 4 বছরের একটা যে সময়টা আমরা দিই একটা ফিল্ম ইনস্টিটিউটে, মানে আমি বলবো যে ওটা শুধু একটা টেকনিক্যাল কোর্স কিন্তু নয়। অডিওগ্রাফি বলুন কিংবা সিনেমাটোগ্রাফি, এডিটিং, শুধু যে টেকনিক্যাল কোর্স আমি বলবো না, সেটা একটা সত্যি বলতে একটা জার্নির মতোই। একটা জার্নি, আপনি একটা পরিবেশের মধ্যে আছেন যেখানে আপনি বিভিন্ন ধরনের সিনেমা দেখছেন, বিভিন্ন ডিরেক্টরদের বানানো সিনেমা দেখছেন, মানে দুটো অ্যাপ্রোচ হতে পারে। আপনি ফিল্ম ইনস্টিটিউটে না গিয়ে আপনি অ্যাজ অ্যান কাউকে অ্যাসিস্ট করতে ইন্ডাস্ট্রিতে করতে করতেও আপনি শিখতে পারেন, সেটা একটা জায়গা তৈরি হয়। ফিল্ম ইনস্টিটিউটে আমার মনে হয় যে আপনি ঢুকে যদি হাতে কলমে কাজ শেখেন, সব থেকে বড় যেটা আমার মনে হয় যে আপনি বিভিন্ন ধরনের কাজ শেখার দিক থেকে, মানে আপনি সেটা থেকে আপনার কোনো ডেডলাইন নেই যে কাজটাকে 10 দিনে শেষ করতে হবে, সেই কোনো চাপ নেই, আপনি জাস্ট এনজয়ও করছেন। এবং ওই যে ওখানে অতটা সময় থাকা, সেখানে মানে ওই শয়নে স্বপ্নে জাগরণে সবসময় ওই মানে সে ফিল্ম এডিট হোক বা ক্যামেরা হোক বা সাউন্ড হোক, তার মধ্যেই বিচরণ মধ্যেই থাকা। একটা ছবি আপনি দেখলেন, বন্ধুদের সাথে আমাদের স্ক্রিনিং হতো রূপকলায়, তো স্ক্রিনিংয়ের পর আমরা নিজেদের মধ্যে আড্ডা দিতাম, অনেক সময় সেটা হাসি ঠাট্টা ছলে, কিন্তু তার মধ্যে অনেক সিরিয়াস আলোচনাও হতো, ছবিটা সিরিয়াস নোট উঠে আসতো, যেটা হয়তো নেক্সট কাজকে মানে পারফেক্ট করতে বা কাছাকাছি নিয়ে যেতে অনেক সুবিধা হতো। পজিটিভ নেগেটিভ সব রকম সমালোচনা হতো সেই ছবিটাকে নিয়ে, সেই ছবির বিভিন্ন টেকনিক্যাল অ্যাসপেক্টকে নিয়ে, সাউন্ড নিয়ে হোক, এডিটিং নিয়ে হোক, সিনেমাটোগ্রাফি। সুতরাং ওই যে পরিবেশটা পাওয়া, যেখানে আপনি ওই মাহলটা তৈরি হয়, হ্যাঁ, যে মাহলটা একটা ফিল্ম ইনস্টিটিউটে ওই 4-5 বছর ধরে আপনি পাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে মানে আপনার মানসিক গঠনটা তৈরি করতে অনেকটা হেল্প করে। আমি বলবো যে যত না বেশি আমি মানে আমাদের কিছু সফটওয়্যারে কাজ হয় যেমন প্রো টুলস, নিউয়েন্ডো, যত না বেশি প্রো টুলস, নিউয়েন্ডোটা আপনি এতে গিয়ে একটা ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে শিখছেন, এই যে পরিবেশটা পাচ্ছেন, এইখান থেকে আপনি ফিল্ম সম্বন্ধে বিভিন্ন আলোচনা, বন্ধু বান্ধব
টিচারদের সাথে আলোচনার মাধ্যমে যে আপনার একটা ধারণা তৈরি হয়েছে, আইডিয়াগুলো, হ্যাঁ, সেইটা তো টেকনিক্যাল একটা কম্পিউটার কোর্সের মতো একটা কম্পিউটার শিখলাম, একটা সফটওয়্যার শিখলাম, হাতে কলমে কি, কিন্তু ওই কোনটা কোন লেয়ারে কেন নেবো, কোন লেয়ার থেকে কোন লেয়ারে যাওয়ার সময় ফেড আউট ফেডিং কেন করব, বা ওই যে সেন্সগুলো তৈরি হওয়া, এটা তো কেউ ইনজেক্ট করে দিতে পারে না, কিন্তু এইটা ওই মাহলটা তৈরি করে দিতে পারে। সেই অ্যাস্থেটিক্যাল সেন্সটা কোথাও না কোথাও আপনার মধ্যে আস্তে আস্তে আপনার মানে আমি বলবো যে আপনার ব্লাড স্ট্রিমে ঢুকতে থাকে, মানে আপনার মানসিক গঠনটা ভাবনা সৃজনাত্মক যে বিকাশ চলে আসে। সেইটা আমি বলবো যে ওইটা আপনি কোনো ফিল্ম স্কুলে না গেলে সেই জার্নিটা হয়তো আপনি হবে, আপনি 5 বছর 10 বছর যদি ইন্ডাস্ট্রিতে কাজ করেন একটা জায়গা আসবে, কিন্তু সেটা আসতে একটু সময় লাগে। এর সঙ্গে সঙ্গে জানি যে এই রূপকলায় কোর্স করতে করতে সেখানে তো নিজেদের এমনি মানে প্রোডাকশন বানাতেই হয়, হ্যাঁ প্রজেক্ট বানাতে হয় ডিপ্লোমার পর, সেটা যেমন ছিল, বা এর সঙ্গে কমার্শিয়ালি কাজ করা, বাইরে কাজ করা, সেটা কবে থেকে শুরু হলো? আমি মোটামুটি রূপকলা থেকে পাস আউট করি 2015 সালে। 2015 সাল আমার ডিপ্লোমা ফিল্মটা শেষ করার পরেই আমি ইমিডিয়েটলি মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে আমি বম্বে চলে যাই। আচ্ছা। এবং সেইখানে গিয়ে আমার স্ট্রাগলটা শুরু হয়। প্রথম 6 মাস আমি বলবো যে সেই অর্থে কাজ করিনি, কাজ করিনি। আমি বিভিন্ন লোকজনের সাথে কথা বলছি, অ্যাপ্রোচ করছি বিভিন্ন লোকজন। খুব ছোট একটা আমাদের যেমন আমাদের সিনিয়র একজন দিদি ছিলেন ফারাদি বলে, ফারাদির সাথে ওই 6 মাসে আমি একটা ডকুমেন্টারি করেছিলাম, কিন্তু সেটাও আমার মানে এখানকারই কাজ বলতে গেলে। আমরা ছত্তিশগড় কাছে শ্যুট করতে গেছিলাম সেটা, কিন্তু সেইটা বাদে তারপরে যখন আমি ওই প্রজেক্টটা কমপ্লিট করে এখানে আসি, 6 মাস পরে আমার প্রথম যে প্রজেক্টটা শুরু হয় অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট। আমি একজন সাউন্ড রেকর্ডিস্ট আছেন প্রীতম দাস বলে, উনি SRFTR একজন সিনিয়র সাউন্ড ডিজাইনার, সাউন্ড রেকর্ডিস্ট, এখন প্রচুর কাজ করছেন বম্বেতে। তো ওনার সাথে আমি একটা ছবিতে অ্যাসিস্ট করার সুযোগ পাই। ছবিটার নাম হচ্ছে মেরি প্যারি বিন্দু। আচ্ছা। সেটা যশরাজ ফিল্ম প্রডিউস করেছিল। তো সেটা কিছুদিন শ্যুট আমরা কলকাতাতেও করেছিলাম এবং ম্যাক্সিমামটাই আমরা বম্বেতে শ্যুট করেছিলাম শিডিউলটা। তো সেটা আমার প্রথম সেই অর্থে ব্রেক বা সেই জার্নিটা। এর পরবর্তী সময় মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজে তারপরে একা কাজ করার গল্প, সেই জার্নিটার একটু। হ্যাঁ, এবার ওই 2016 থেকে আমার অ্যাসিস্ট করার জার্নিটা শুরু করে মোটামুটি আমি 3-3.5 বছর অ্যাসিস্ট করেছি। মোট 7টা ছবিতে আমি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন সাউন্ড মিক্সার আমি লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট হিসাবে অ্যাসিস্ট করেছি। করার পরে 2018 মাঝামাঝি 2019 ওই সময় আমি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সিদ্ধান্তটা নিই, কারণ 7টা ছবিতে অ্যাসিস্ট করা মানে এবার সময় হয়ে গেছে অনেকটাই। এবং তখন আমার মনে হয়েছে যে এবার একটা লিপটা নেওয়া দরকার। এবার এই ট্রানজিশন, এই যে ইন্ডিপেন্ডেন্ট যাওয়ার যে ডিসিশনটা নেওয়া, ওইটাও কিন্তু একটু বড় ঝুঁকিরও। হ্যাঁ, একটা বড় ট্রানজিশন। কারণ আপনি যখন অ্যাসিস্ট করছেন, ব্যাপার হচ্ছে যে আপনার হয়তো 10টা লোকজনের সাথে আপনার কন্ট্যাক্ট রয়েছে। এবার এই কাজ করছে মানে এর হয়তো কাজ চলছে না, তার কাজ চলছে, কোথাও না কোথাও 10 জনের মধ্যে কোথাও কারোর না কারোর কাজ চলতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে কাজ রোল করার ব্যাপারটা অনেকটা খুব স্মুথ হয়। কিন্তু যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেন, তখন কাজটা আপনাকে নিজেই খুঁজে পেতে আনতে হয়, লোকজনের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে আপনি নিজেই করছেন। তো সেটা একটা বড় আগেন মানে সেটা অনেকটা সময় লেগেছিল আমার প্রথম কাজটা করতে। তো মোটামুটি আমার মনে আছে যে এই লকডাউনের পর আমি 2019-20 ওই সময়টা একটা ওয়েব সিরিজে কাজ করি অ্যাজ এ প্রোডাকশন সাউন্ড মিক্সার। ওয়েব সিরিজটার নাম ছিল হিউম্যান। সেটা হচ্ছে সানশাইন পিকচার্স, বিপুল শাহ প্রোডাকশন। সেইটা আমার প্রথম অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন সাউন্ড মিক্সার ওই ছবিটাতে কাজ করা। আমরা 72 দিন শ্যুট করেছিলাম ওই ছবিটা, এবং পুরোটাই মোটামুটি বম্বেতে আমরা শ্যুট করেছি, সপ্তাহখানিক আমরা ভোপালে শ্যুট করেছিলাম। ওইটাই আমার প্রথম ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ। আচ্ছা, তারপরে আচ্ছা এই জিনিসটা জিজ্ঞেস করি যে সাউন্ডের যখন মানে প্রোডাকশনে কাজ করা হয়, রেকর্ডিং করা হয় বা মিক্সিং করা হয়, যেটাই হোক, এই একেবারে ওয়েব সিরিজ এই মানে প্ল্যাটফর্মটা যেরকম, আবার ফিল্মে একরকম, ডকুমেন্টারিতে একরকম। হ্যাঁ, এই যে এগুলো আলাদা, কোন কোন জায়গা আলাদা একটুখানি জানতে ইচ্ছা করছে। আলাদা মূলত আমি বলবো যে দেখুন, ডকুমেন্টারি এবং ফিকশন আমি দুভাগে এটাকে ভাগ করতে পারি। আমি আলাদা করে যে ফিল্ম, ওয়েব সিরিজ, ডকুমেন্টারি সেটা বলবো না, কারণ আমি ফিকশন নন ফিকশন বলবো। ফিকশনের ব্যাপারটা এটাই যে জিনিসগুলো আগের থেকে প্রচণ্ড স্ট্রাকচার্ড হয়ে আসে। আপনার কাছে একটা স্ক্রিপ্ট থাকে, সেই স্ক্রিপ্টটা হয়তো শুটে গিয়ে কিছুটা অদল বদল হয় ডিপেন্ডিং অন
ভেরিয়াস সিচুয়েশন। হ্যাঁ, কিন্তু নন ফিকশনে যেটা হয় যে আমরা একটা বেসিক একটা ব্লু প্রিন্ট থাকে, যে চিন্তা একটা ভাবনা থাকে যে আমরা কী ধরনের ডকুমেন্টারি, একটা পার্সোনাল ডকুমেন্টারি হবে নাকি অন্য একটা প্রপার একটা মনিউমেন্টকে নিয়ে আমরা ডকুমেন্টারি করব, কী ধরনের ডকুমেন্টারি, সেই একটা ভাবনা থাকে। তারপরে সেইটাকে নিয়ে আমরা অনেকটা ওপেন এন্ডেড থাকে, যেদিনকে শ্যুট করতেও যায় আমরা ভেবে যাই যে মোটামুটি এই জিনিসগুলো আমরা শ্যুট করব, কিন্তু আমার কোনো স্ক্রিপ্ট থাকে না, কোনো রকম কাঠামো সেরকমভাবে সেখানে পারমুটেশন কম্বিনেশন চলতেই পারে, কন্টিনিউ চলতে থাকে। শ্যুটের মধ্যেও আমরা কনস্ট্যান্ট একটা চিন্তা ভাবনা নিয়ে এগোতে থাকি, কিন্তু খুবই মানে খুব স্পন্টেনিয়াস হয় ব্যাপারটা। আচ্ছা, সাউন্ডের যারা মানে অ্যাজ এ সাউন্ড ইঞ্জিনিয়ার বা সাউন্ড প্রোডাকশনে কাজ করে, এই ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে যখন ক্যামেরার কাজ চলছে, অডিও কনস্ট্যান্ট চলছে, এইখানে কি কনস্ট্যান্ট মানে অ্যাজ এ সাউন্ড ডিজাইনার বা সাউন্ড ইঞ্জিনিয়ার যাই বলি না কেন, তাদের প্রেজেন্সটা সবসময় কি প্যারালালি যায়, না সেটা পরে পোস্ট প্রোডাকশনে বেশি মেনলি কাজটা হয়? আচ্ছা, এইখানে আবার দুটো জিনিস। একটা হচ্ছে যে কমার্শিয়াল ছবিতে সাউন্ড রেকর্ডিংটা দুভাবে হয়। যখন আমরা শ্যুট করছি, একটাকে বলা হয় হচ্ছে সিঙ্ক সাউন্ড, একটাকে বলা হয় পাইলট ট্র্যাক রেকর্ডিং। সিঙ্ক সাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে যে লোকেশনে যে লোকেশন মানে শ্যুটটা চলাকালীন যে আমরা ডায়লগগুলো, হ্যাঁ, যে ডায়লগগুলো অ্যাক্টররা নিজেরা বলছেন, সেই সাউন্ডটাকেই আমরা, হ্যাঁ, সেই সাউন্ডটাই আমরা ক্লিন আপ করে পরবর্তীকালে পোস্ট প্রোডাকশনে সেইটাই আমার প্রপার সাউন্ড ট্র্যাক হিসাবে, মানে থিয়েটারে অডিয়েন্স সেই সাউন্ড ট্র্যাকটাই শুনছে, যেটা লোকেশনে ওই মুহূর্তে অ্যাক্টর বলেছে, সেই পারফরমেন্সটাকে আমরা রেকর্ড করে সেইটাই শোনানো হচ্ছে, ওটা হচ্ছে সিঙ্ক সাউন্ড। পরে ডাব করা, পরে ডাব করার ক্ষেত্রে ওইটাকে আমরা পাইলট ট্র্যাক কিংবা গাইড ট্র্যাক রেকর্ডিং বলি। পাইলটের ক্ষেত্রে আমরা জাস্ট একটা রেফারেন্সের জন্য রেখে দেওয়া, হ্যাঁ, রেফারেন্সের জন্য আমরা একটা সাউন্ড যখন শ্যুট হচ্ছে রেকর্ড করি, সেটাতে কোনো ফিনেসের ব্যাপার নেই। মানে আমি বলছি যে ফিনেস ইন দ্য সেন্স, আমি বলছি যে যদি কোনো রকম আওয়াজ পারিপার্শ্বিক কিছু, তাতে খুব একটা অসুবিধা নেই। আমার ওইটা পাইলট ট্র্যাকের ক্ষেত্রে আমার সোল পারপাস হচ্ছে যে আমি একটা যাতে গুড এনাফ একটা রেফারেন্স সাউন্ড পাই, যেটা শুনে অ্যাক্টর পরবর্তীকালে সেটাকে ডাব করতে পারে। এই ক্ষেত্রে একটুখানি বলো, যে আমি জানতে চাই যে এই যে পুরস্কার পাওয়া, জাতীয় পুরস্কার পাওয়া, সেই জায়গায় সেই কাজ কোন ফিল্ম, একটু ডিটেলসে বন্ধুদের যদি একটুখানি বলো। আমার জাতীয় পুরস্কার পাওয়া হচ্ছে 67th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে। আমি অ্যাজ অ্যান অন লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট, বেস্ট অন লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট নন ফিকশন ক্যাটাগরিতে একটা আমি ডকুমেন্টারি করেছিলাম, রাহাস বলে। আচ্ছা, সেটা মানে ছত্তিশগড়ি ল্যাঙ্গুয়েজে মোস্টলি হয়েছিল, সেইটাতে আমি পাই। এবং সেটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল আর কি, অনেকটা চ্যালেঞ্জিং। তার কারণ ডকুমেন্টারিতে যেটা হয়, একজনই থাকে যে পুরোটাই সাউন্ডের ব্যাপারটা পুরোটাই, মোস্টলি খুব যদি ল্যাভিশ কোনো এক্সট্রাভ্যাগেন্ট ডকুমেন্টারি না হয়, তাহলে সাধারণত ডকুমেন্টারিতে একজনই সাউন্ড রেকর্ডিস্ট থাকে, সেই নিজে পুরো ব্যাপারটা দেখে, বুম করা থেকে শুরু করে রেকর্ডিং, সেটিং, সবকিছু, হ্যাঁ, মানে মাইক লাগানো থেকে শুরু করে বুম অপারেট করা থেকে শুরু করে সবটাই একটাই মানুষ করে। তো সেই ক্ষেত্রে ওইটা একটু চ্যালেঞ্জিং ছিল। তার কারণ হচ্ছে আমরা মোটামুটি 9 দিন শ্যুট করেছিলাম সেই ডকুমেন্টারিটার জন্য বিলাসপুরে। এবং ওইটা রাহাস, সেটা হচ্ছে রাসলীলা থেকে, ছত্তিশগড়িতে অ্যাকচুয়ালি রাসলীলাটাকে ওরা রাহাস বলে, সেইখান থেকেই ছবিটার নাম ছিল রাহাস। এবং ওইটাকে ওরা ওই যাত্রাপালার মতো শ্যুট করছে, ওই 9 দিন ধরে ওরকম একটা মঞ্চ তৈরি করে সেইটাকে রেকর্ড করা একটু চ্যালেঞ্জিং ছিল। অনুভূতিটা কেমন ছিল প্রথম যখন এই নিউজটা পেলে? যে ওটা আমি বলবো যে অ্যাজ এ টেকনিশিয়ান একটা রেকগনিশন পাওয়া সত্যি একটা বিশাল, মানে সেই অনুভূতিটা বলে বোঝানো খুবই মুশকিল, খুবই মোটিভেট করে ওরকমভাবে। কিন্তু এটাও সত্যি যে আমরা সবসময় যে রেকগনিশনের জন্য কাজ করি তা না। আমি যদি পার্সোনালি বলি যে একদিন করে যদি 30 দিনের শ্যুট হয়, আমার ডে 1টা যদি আমি খুব স্যাটিসফাইড হই আমার কাজ নিয়ে, সেইটা ডে এন্ডে ওই প্রথম দিনের আমার স্যাটিসফ্যাকশনটা আলাদা, সেকেন্ড দিনের এই করতে করতে মোটামুটি একদিন করে 30 দিনের, তারপরে মনে হয় 30 দিন জমতে থাকে। এবং সেই ভালো লাগাটা কোথাও না কোথাও 30 দিনেও যদি সেটা হয়, কন্টিনিউ করে, তাহলে সেটা আমার কাছে একটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমি বলবো। এই মুহূর্তে মানে কি পরিকল্পনা রয়েছে? একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের কাজ করেছিলাম, ছবিটার নাম হচ্ছে বক্সি। সেইটা এখন রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে মোটামুটি ওটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এবং একটা কাজ করেছি আমি আমির খান ফিল্মস প্রোডাকশনের আন্ডারে,
সেইটা আমি নাম এখনই বলতে পারছি না, বলার দরকার নেই, ঠিক আছে। তো এটা বলতে পারি যে ওটা লিড ক্যারেক্টারে সঞ্জয় মিশ্রা স্যার রয়েছেন এবং একটা ছোট মানে ক্যারেক্টার আমির খান স্যারও সেটাতে করেছেন আর কি। আচ্ছা, এর সঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করি যে মুম্বাইতে কাজ করা এবং বাংলাতেও কাজের একটা তো এক্সপিরিয়েন্স আছে যেখানেও কিভাবে কাজ হয়, সেই জায়গাটাতে কোনো জায়গায় মানে কাজের ক্ষেত্রে কোনো তফাৎ বোঝা যায়? যে আমি এই ব্যাপারটায় খুব একটা কমেন্ট করবো না, তার কারণ হচ্ছে বাংলায় কাজ করার এক্সপিরিয়েন্সটা আমার খুবই কম সত্যি বলতে। আমি চাইবো মানে সত্যি বলতে আমার খুব ইচ্ছে যে এখানে এর একটু বেশি কাজ করি, এখন আরো এক্সপ্লোর করার চেষ্টা করছি, যদি এখানকার মানুষজনের সাথে কাজ করতে পারি। আমার জন্ম এখানে, এটাই আমার মাতৃভূমি, সুতরাং এখানে যদি কাজ করতে পারি আমার খুব ভালো লাগবে, কিন্তু সেই সুযোগ এবং হয়ে ওঠেনি এখন অবধি, সেই অর্থে হয়ে ওঠেনি না। এখানে যেটা এবার আমি যেটা জানবো, এই যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং বা সাউন্ড ডিজাইনিং, এটা তো একটা বড় ক্ষেত্র, তার মধ্যে অনেকগুলো আলাদা 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 এরিয়া রয়েছে, সেখানে কোন কাজ মানে কোন জনারটা সব থেকে বেশি কমফোর্টেবল কাজ করতে বা তুমি করো? আমি সব থেকে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে আমার প্রোডাকশন সাউন্ড, এই মানে লোকেশন সাউন্ড রেকর্ডিং যেটাকে আমরা বলি, যে শুটিংয়ে গিয়ে সেটাকে রেকর্ড করা এবং সেটা সিঙ্ক সাউন্ড পরে সেই সাউন্ডটাই আমরা শুনবো, সেই জিনিসটাতে আমি যেটাকে আমরা প্রোডাকশন সাউন্ড মিক্সিং বলি। তো আমি সেই ভূমিকায় সব থেকে বেশি আমার দক্ষতা আমি বলবো এবং সুযোগও সব থেকে বেশি ওই ফিল্ডেই পেয়েছি। কিন্তু আমার আরও ইচ্ছে রয়েছে যে অ্যাজ এ সাউন্ড ডিজাইনার আরও বেশি কিছু কাজ করার, কারণ তো সেইটা একটা ভিশন আছে। এরকম গল্প তো অবশ্যই আমরা শুনবো যে আগামী দিনে আরও ভালো ভালো কাজ, কিন্তু আমরা বিগ বি মানে অমিতাভ বচ্চনের সঙ্গে যে কাজ করার এক্সপিরিয়েন্স বা তাকে দেখা, তার সঙ্গে কাজ করা বা কিভাবে এই এক্সপিরিয়েন্সটা হয়েছিল একটুখানি সেটাও একটু শুনতে ইচ্ছা করছে। হ্যাঁ, এইগুলো তো আমি বলবো যে এইগুলো কপালে যোগ না থাকলে হয় না আর কি। এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছিল আমার 2018 সালে একটা ছবিতে। আমি অ্যাজ এ মানে অ্যাসিস্ট করছিলাম একজন সাউন্ড রেকর্ডিস্ট ধীমান কর্মকর বলে, উনি খুব মানে আমার খুব শ্রদ্ধেয়, আমার মেন্টর, আমার ফ্রেন্ড বলতে গেলে। আমি মোটামুটি যে 7টা ছবিতে অ্যাসিস্ট করেছি তার মধ্যে 4টে ছবি আমি ধীমানদার সাথে করেছি। তো ওনার সাথে কাজ করার সূত্রে একটা ছবি এসেছিল বদলা বলে, যেটাতে অমিতাভ বচ্চন ছিলেন এবং তাপসী পান্নু ছিলেন। সেই ছবিটা আমরা শ্যুট করতে গেছিলাম স্কটল্যান্ডে। তো সেইখানে মোটামুটি 2 সপ্তাহ আমরা অমিতাভ স্যারের সাথে কাজ করার সুযোগ হয়েছিল এবং সেটা খুবই শিক্ষণীয়ই একটা সুযোগ আমি বলবো। তার কারণ হচ্ছে মানে অমিতাভ স্যারের যে ডিসিপ্লিন, এই বয়সে গিয়েও যে পাংচুয়ালিটি, সেন্স অফ ডেডিকেশন টু হিজ ওয়ার্ক, সেটা সত্যি বলতে গেলে আনপ্যারালালড। মানে বলে বটে লোকজন, আমি ওনার যত ইন্টারভিউ সবাই একই জিনিস বলে, কিন্তু সেটা বলার মতোই যে এই বয়সেও একটা মানুষ এই এনার্জিটা ধরে রাখতে পেরেছেন, এই ডেডিকেশন, ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, যেটা মানে কম বয়সে অনেক উঠতি শিল্পীদের মধ্যেও থাকে না। সেটা তুমি ধরো 15 দিন ধরে দেখেছো সামনে থেকে এবং সেটা রিয়েলাইজ করেছো, তাই জন্য আরো বেশি করে জানতে ইচ্ছা করছে। তো এই আমি বলছি যে 2 ধরনের আপনার এক্সপিরিয়েন্স হতে পারে। আপনি যদি একটা ক্যাজুয়াল এনভায়রনমেন্টে কাজ করেন, আপনার বেড়ে ওঠাটা অন্যরকম হবে। আপনি যদি একদম প্রফেশনাল একটা এনভায়রনমেন্টে কাজ করেন, আপনি দেখছেন যে চারিপাশে আপনি যে 10টা লোকের সাথে কাজ করছেন তার মধ্যে 8 জন 9 জন সেম ডেডিকেশন নিয়ে, পাংচুয়ালিটি নিয়ে, ডিসিপ্লিন নিয়ে কাজ করছেন, আপনার বেড়ে ওঠাটা অন্যরকম হবে। আপনার কাজের লেভেলটা, কাজের কি বলবো, সেই লেভেলটা অন্যরকম হবে, সেটা বলে বোঝানো হয়। সেটা ওনাকে দেখে সত্যি শেখার মতো। উনিও কি মানে কোনোভাবে চেক করতেন বা উনি ফিডব্যাক নিতেন বা মানে? একদমই, ওনার অ্যাপ্রোচটা ছিল, উনি এত বড় মাপের একজন মানুষ এবং শিল্পী, কিন্তু ওনার অ্যাপ্রোচটা একদম স্টুডেন্টের মতোই ছিল। উনি সবসময় ডিরেক্টরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতেন যে মানে ঠিক আছে কিনা বা হ্যাঁ। সেই ছবির ডিরেক্টর ছিলেন সুজয় ঘোষ। তো উনি সবসময় সুজয়দাকে জিজ্ঞেস করতেন, ইজ দিস গুড ফর ইউ সুজয়, তুমি স্যাটিসফাইড তো? তো সুতরাং সেইটা সবসময় উনি, সেটাই বলছি, ওরম মাপের একজন মানুষকে না জিজ্ঞেস করলেও যেটা বেরোবে সেই কোয়ালিটিটা মানে যথেষ্ট হয়তো, কিন্তু ওই যে মানে ওনার মধ্যে ওই গুণটা বা ওই জায়গাটা ডেফিনেটলি। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও বলবো যে ওইটা তো থাকতোই, উনি ডিরেক্টরের যা রিকোয়ারমেন্ট সেটাকে উনি পূরণ করতেন, কিন্তু প্যারালালি ওনার এত বছরের এক্সপিরিয়েন্স, কাজ করার একটা তো চিন্তা ভাবনা থাকতো। মানে আমি দেখেছি অনেক সময় যে উনি জিজ্ঞেস করলেন ডিরেক্টরকে যে সুজয়, এটা তুমি কি স্যাটিসফাইড এই টেকটাতে? হ্যাঁ, যখন বলছেন যে হ্যাঁ স্যার আমি তো এটাই চেয়েছিলাম, বলছে ঠিক আছে তুমি এটাই রেখে দাও, কিন্তু আমি আর একটা টেক
তোমাকে দিচ্ছি, তুমি দেখো। আমি একটু অন্যরকমভাবে চেঞ্জ করে, আমি অ্যাপ্রোচটা একটু অন্যরকমভাবে করে দেখছি, তুমি দেখো। আমার মনে হয় এইটা হয়তো আমার আরো বেটার হবে। আমার মনে হয় যে আমার একটু অন্যরকমভাবে করলে একটু ভাল লাগবে, অন্যরকম লাগবে। তুমি দুটোর মধ্যে যেটা তোমার পছন্দ হবে তুমি রাখতে পারো। আই এম গিভিং ইউ বোথ দ্য টেক্স। সময় প্রায় শেষের দিকে, তুমি তোমার পছন্দের যদি এক লাইন গান শোনাও তাহলে খুব ভালো হবে, এবং সেই গান শুনতে শুনতেই আমরা দুই হুজুরের গপ্প শেষ করব। আর অবশ্যই শেষ করার আগে যেটা তোমায় বলতে চাই, যে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আগামী দিনে তুমি সমস্ত এরিয়াতে, সমস্ত জনারে তোমার মনের মতো কাজ করো, আমাদেরকে আরও আরও ভালো ভালো ফিল্ম, ডকুমেন্টারি, ওয়েব সিরিজ সব কিছু গিফট করো, এটা আমি চাই। গুড উইশেস আমাদের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। আমারও প্রচণ্ড ভালো লাগলো এখানে আসার পর। অনেক অনেক ধন্যবাদ আমাকে, মানে পুরো দূরদর্শনের টিম, অনিন্দদা, তোমাকে, সবাইকে। আমার অনেক এখানে সিনিয়র জুনিয়র দাদারা অনেকেই এখানে কাজ করেন, সুতরাং এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা, দূরদর্শন কেন্দ্র। তো অনেক ধন্যবাদ এখানে ডাকার জন্য, ইনভাইট করার জন্য। আর ঠিক আছে, আমি একটা দুটো লাইন শোনাচ্ছি। এটা আমি ডেডিকেট করব আমার গুরুজি দেবাশিস ব্যানার্জি, উনি আমার প্রথম সঙ্গীত গুরু। তো ওনাকে ডেডিকেট করে আমি দুটো লাইন শোনাচ্ছি। এটা একটা নজরুল গীতি, ঝুমুর অঙ্গের গান। ও হো ও ও নীম ফুলের মুখ পিয়ে ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা। নীম ফুলে মুখ পিয়ে ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা। তার মিঠি হাসি নূপুর বাজাও গো, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা। হো 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 ও হো ও ও হো ও ও। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, ভাই ভাই কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা,